বিএনপি না না প্রভাব প্রতিপত্তি যদি আপনি প্রভাব প্রতিপত্তির কথা যদি আপনি বলেন, আদিব ভাই আমি একটা কথা বলি, আদিব ভাই আমি একটা কথা বলি, কিংবা হচ্ছে কি জায়গা করছেন সুস্পষ্টভাবে প্রভাবিত, ফলে তারপরে যদি আপনি আদিব ভাই সরকারের জায়গা থেকে, জি ভাই আদিব ভাই আমি একটা কথা বলি, আপনি যদি দেখেন যে 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান, তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় 50 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, তাদের লোকজনই তো তাদের মনোভাবের লোকজনই তো আসবে, মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না, কিন্তু সেইটা না। আপনি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই, রেলের 3 জনের কথা আপনি শুনছেন, আপনাদের উপদেষ্টা, আপনাদের সরকার, আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন, আপনাদের উপদেষ্টার কথায় আরো বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, তিনি নো স্পোক করতেছেন সেটা শুনতেছেন। আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ, তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাগ পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন, কেউ গাড়ি পাচ্ছেন, কেউ বাড়ি পাচ্ছেন, কেউ অফিস পাচ্ছেন, কেউ ফোন করছেন, কেউ ব্যবসা করছেন। জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াতে ইসলামীর নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে, জিজ্ঞেস করলে বলছেন যে 1000 খালেদ মহিউদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়, জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে। হাউ ডু ইউ ডিল উইথ ইট? আপনি আমারে বলেন, আসিফ মামুন, আপনি সরকারে না থাকলে আসিফ মামুন সজীব ভুঁইয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন, একটা পত্রিকায় এসছে, এটা যদি সাংবাদিক না দেখাই দিত উনি বাদ দিতেন তাকে? বাদ দিতেন, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে জায়গার দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন, একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায়, সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জানতেই হয়তো, আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে তো যদি তার বাবাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন, তাহলে সেটার জেলা পর্যায়ের ঠিকাদার না, কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আমরা জানবো কেমনে, আরো বড় কিছু আমরা জানবো কেমনে? তার এপিএস এর নামে 311 কোটি টাকা অন্যায়ের অভিযোগ। না ভাই, এপিএস এর তো সাইডিং অভিযোগ ভাই, এটা মানে স্পেসিফিক যদি বলা হয় যে সূত্র ধরে যে কোন সূত্রে কোন তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক, তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক, মানে হ্যাঁ তাকে বাদ দিতে হয়েছে, এটা তো ঠিক না। বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি। মুয়াজ্জেম হোসেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি পড়াশোনা কিংবা অন্য ক্যারিয়ার করতে চাচ্ছেন, সেই কারণে তিনি নিজের থেকে আবেদন করছেন, পরবর্তীতে সরকার তার আবেদন, এই ব্যাখ্যা আপনার কাছে সন্তোষজনক মনে হয়েছে? আর গাজী তানভীরের ব্যাপারটা, আর গাজী তানভীরের ব্যাপারটা আপনার গাজী তানভীরের, হ্যাঁ গাজী তানভীরের বিষয়ে দেখেন যে প্রথমে যে বক্তব্যটা আসছে এনসিটিভির কে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল, পরবর্তীতে তারপরের দিন গাজী তানভীর তিনি সেটার ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলনও করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্য থেকে তার সাথে এই বিষয়ে আলাপ করেছিলেন। পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিকভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ বা হচ্ছে যে জায়গাটাই তোলা হয় না কেন, সংগঠনের মধ্যে প্রত্যেককে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্যর, প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে, তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে, যেটা আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে একেবারে নতুন। আমি অ্যাবসলিউটলি এটা আপনার সাথে একমত, আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা দেখি না, কিন্তু আমি আপনার এই পর্যায়ে শেষ প্রশ্ন করি, আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী, সেই হিসাবে এই প্রশ্নটার জবাব আমি প্রতি অনুষ্ঠানে খুঁজি, এখনো খুঁজতেছি। সংগঠন হিসেবে আপনাদের কোনো জবাবদিহিতা আছে? আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে যে ইফতার করছেন 5 স্টার হোটেলে, আপনারা একটা কোম্পানি, যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে, নানা ধরনের অভিযোগ, তাদের বাসায় আপনারা থাকেন, তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন, বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন, আপনারা যার তার ইচ্ছা তার কাছ থেকে টাকা নেন, এই কথা কি ঠিক? এবং তার নামে মামলা তখন উঠে যায়। এই কথাগুলো সম্পূর্ণ অভিযোগ এবং ভিত্তিহীন, কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রূপায়ণ টাওয়ারের লিফটের 5ম তলা, এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের পক্ষ থেকে আমরা এটা ফ্রি দেই। এই আমরা যে জায়গাটা থাকি এটা রূপায়ণ কর্তৃপক্ষের না, রূপায়ণ কর্তৃপক্ষ একটা ডেভেলপমেন্ট কোম্পানি, তারা যখন এটা ভবন আপনারা কি ভাড়া দেন, তারা শেয়ার ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করেন এবং প্রতি মাসে আমাদের এইটা 2 লক্ষের অধিক টাকা
ভাড়া পে করে এবং বিদ্যুৎ বিল পে করে আমাদের এখানে অফিসটা চলে। এই ভাড়ার টাকাটা কোত্থেকে আসে ভাই? যে ছবিটার প্রেক্ষাপটে এই ভাড়াটা কোত্থেকে আসে? যে প্রেক্ষাপটে বলা হয়েছে যে একটা অফিস চালানো হয়, আব্দুল হান্নান মাসুদের কোনো ব্যক্তিগত অফিস না, এটা আমাদের নাগরিক কমিটির যে অফিসটা ছিল সেই অফিসে আমরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই। হান্নান মাসুদের অফিস যেটা দেখছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না। না না না, হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই, এটা একটা ভুল তথ্য ছড়িয়েছে। সে একটা ছবি দিয়েছে এবং সেটা তার এই ছবিটা দিয়েছে। আমি এখন এই যে আপনার সাথে যেই রুমে বসে টকশো করতেছি, এটা আমাদের সাংগঠনিক রুম। আমরা যখন আসি এখানে নেতৃবৃন্দের সাথে কথা বলা কিংবা কেউ যদি আমাদের সংগঠনের সাথে কথা বলতে চান, আমি যেই রুমে কথা বলতেছি এই রুমের ছবি হান্নান মাসুদ দিয়েছে, যেটিকে আসলে আপনার হচ্ছে তার আলাদা অফিস, সে অনেক বড় অফিসের মালিক হচ্ছে, যেটাকে আসলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ভাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে আপনারা একলাই না, কিন্তু আপনারা আমার একটা কথা বলেন তো, যে আপনারা কি রূপায়ণের টাকাটা যেটা ভাড়া দেন, রূপায়ণ টাওয়ারে যে আপনাদের অফিসের টাকাটা ভাড়া দেন, এই টাকা রূপায়ণে না, এইটার এই ফ্লোরের মালিক অন্য একজন, ওই যে অন্য একজনের যে টাকা ভাড়া দেন, ঠিক আছে, অন্য একজনের, এইটাও নতুন তথ্য, অন্য একজনের যে ভাড়া দেন সেই ভাড়ার টাকাটা কোথায় আসে আপনাদের? কেউ দেয় আপনাদের? জি জি, না না কেউ দেয় না, এটা আমাদের অফিস থেকে দেওয়া হয়। সরে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে ইফতার পার্টিটা করেছেন সেটা কি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির থেকে টাকাটা নিয়ে আপনারা এটা করেছিলেন? না না না, এবং তার জন্য এই কোম্পানির লোকেরা খুব সুখে শান্তিতে আসে, এখন খুব আরামে ঘুরে বেড়াচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভাই আমি একটু বলতে দিতে হবে, এক মিনিট অ্যাট লিস্ট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের শুধুমাত্র সকল মানে এই বাংলাদেশে এই ইফতার মাহফিলটা একটা ঐতিহাসিক, আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, শ্রমিক নেতৃত্ব, আলেম ওলামা, সিভিল সোসাইটি এবং সকল অ্যাক্টিভিস্টদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে। সেখানে ছাত্র দলের সভাপতিও আসছেন, আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন। কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একক ভূমিকা রাখেনি, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রাখছে, ফলে সকলের সম্মানে সেই ইফতার মাহফিলটি হয়েছে। এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে, কোনো কোম্পানির মাধ্যমে। আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমি নিজেই সরাসরি বলি, আপনারা বারবার যেটা একটা উড়ো অভিযোগ যে বলা হয়েছে যে বসুন্ধরা কিংবা কোন একটা কোম্পানির কাছ থেকে 1,500 কোটি টাকা এনসিপি পেয়েছে, সেই 1,500 কোটি টাকার মাধ্যমে চলতেছে। তাহলে ভাই 1,500 কোটি টাকা যদি হয়, তাহলে এই সংগঠনের তো আমি অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা, তাহলে আমি তো মিনিমাম 50 কোটি টাকা পাওয়ার কথা। আমাদের এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এই যে বসুন্ধরা গ্রুপের, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা নজির আমি জানি না, যে একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি দায়িত্ব ছাড়া ঠিক 30 দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে একজন দুজন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্টভাবে নিউজ আসছে। আমার কথা হচ্ছে যে আমরা যদি মিডিয়ায় যদি আমাদের উপর কন্ট্রোল থাকতো, মানে তাহলে এই অভিযোগগুলো করা হয় যে 1,500 কোটি টাকা, এটা নিয়ে সুস্পষ্ট আমরা কোনো নিউজ বলেন প্রমাণপত্র দেখি না। ফলে এটা হচ্ছে বিরোধী দলগুলো আমাদের যে পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আগে হয়েছিল, যে বিরোধী রাজনৈতিক পক্ষকে হাল করার জন্য। ঠিক আছে ঠিক আছে, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আদিব ভাই আমাকে এটা বলতে হবে, আপনি 2 মিনিট বলে ফেলছেন, 2 মিনিট বলছেন ভাই। না, এক মিনিট দেখেন, আপনারা যে গ্রুপটার বিষয়ে অভিযোগ তুলছেন সেটা সুস্পষ্ট প্রমাণ নাই, তারপর আপনারা বারবার তুলছেন। কিন্তু একই সাথে আমরা দেখেছি আগস্টের এক সপ্তাহ বা আগস্ট মাস যেতে না যেতেই বিএনপির পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া কনসালটেন্ট হয়ে লক্ষাধিক টাকার বেতনে সেই বসুন্ধরা গ্রুপের ত্রাণকর্তা হিসাবে হয়েছেন, ত্রাণকর্তা হিসাবে তিনি হয়েছেন, এবং বসুন্ধরা বাকি মিডিয়াগুলোর কে সম্পাদক। আমরা এই অভিযোগটাও করতে চাই, আদিব ভাইয়ের এই অভিযোগের সাথে আমি একমত, জনাব আদিব আপনার এই অভিযোগের সাথে আমি একমত, 100% একমত। ফলশ্রুতিতে বিএনপি তার নিজের নেতা কর্মীদেরকে বসুন্ধরার প্রলোভন থেকে রক্ষা করতে পারে না, তারা সেই ভিত্তিহীন অভিযোগটা আমাদেরকে করে থাকে রাজনৈতিক পুরনো রাজনৈতিক চর্চার জায়গা থেকে। ওকে, আমি 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 খেয়াল করেছেন যে আমি 2টা জিনিস একটু বলতে চাই, যে এই যে ধরেন ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার মধ্যে থেকে বিভিন্ন রকম দুর্নীতি, গত কয় মাসে তো 7-8 মাস মাত্র আসছে, এই 7-8 মাসের মধ্যে তো কম হইল না, এপিএস উমুক তুমুক। আপনি কি মনে করেন না আপনাদের সাথে যারা আপনাদের সহযোদ্ধা ছিল, সেই সহযোদ্ধা জনাব আসিম মোহাম্মদ সজীব ভুঁইয়া বা জনাব মাহফুজ, তাদের এখনই পদত্যাগ করে আসলে দলের মধ্যে চলে আসা উচিত, নাকি তারা সরকারের থেকে তারা আপনাদের জন্য কি উপকার করতেছেন সেইটা কি একটু আপনি বলবেন, বা সরকারে কেন তারা এখন অপরিহার্য সেইটাকে একটু বলবেন? কারণ তারা যত বেশি সরকারে থাকবেন, এই ধরনের অভিযোগ
অনেক বেশি উঠবে। এবং আমরা সাদা বাংলায় আমরা এটা দেখতে পাবো, যখনই আপনারা সংস্কারের কথা বলবেন, নির্বাচন দীর্ঘায়িত করার কথা বলবেন, আমরা বুঝবো যে আপনারা কোনো না কোনোভাবে টাকা পয়সা কামাচ্ছেন, দুর্নীতি করতেছেন, এর জন্য বেশি সময় থাকতেছেন, পরে গিয়া আপনারা একটা ঘোলাটে পরিস্থিতিতে আপনারা এটা নির্বাচন করতে চান, যার জন্য আপনারা গণপরিষদের কথা বলেন, এখন আরেকবার স্থানীয় সরকারের কথা বলেন, নির্বাচন পেছানোর কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটু যদি জবাব দিতেন। হ্যাঁ খালেদ ভাই, আপনার প্রশ্ন দুটির আগে আমি একটি বিষয় হেলাল ভাইয়ের বিষয় একটু বলতে চাই। তিনি বলেছেন যে বিএনপি গণহত্যার বিচার চায়, ফ্যাসিবাদের বিচার চায় এবং একই সাথে সংস্কার চায়। কিন্তু আপনি গত এক সপ্তাহ এবং এক মাসে বিএনপির যতগুলো লিয়াজু কমিটি যতগুলো রাজনৈতিক দলের সাথে বসার শেষে আপনি দেখবেন হেডলাইন গুলো দেখলে একই হেডলাইন। ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হেফাজত ইসলাম, ডিসেম্বরের আগে বিএনপির সাথে নির্বাচনে একমত গণ অধিকার পরিষদ, ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এই যে ধরেন শিরোনামগুলো এবং তাদের লিয়াজু কমিটির আলোচনার প্রথম কেন্দ্রবিন্দু হয়েছে দলগুলোকে বলছে যে আপনারা হচ্ছে ডিসেম্বরের আগে নির্বাচন চাবেন কিনা। এবং আরেকটি খুবই দুঃখজনক বিষয় যেটা আমরা দেখেছিলাম যে হেফাজত ইসলাম তারা নিজের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন এবং বিএনপির সাথে যখন বসছেন তখন নিউজে আসলো যে বিএনপির থেকে যে প্রেস রিলিজ বা যেটা দেওয়া হয়েছে যে ডিসেম্বরের আগেও হেফাজত এবং বিএনপি হচ্ছে নির্বাচন চান। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে হেফাজত ইসলাম তারা মানে প্রেস রিলিজে সেটার প্রতিবাদ করেছে যে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তারা নির্বাচন বিষয়ে কোনো ধরনের আলাপ আলোচনা করে না। তাহলে একটি মাত্র দ্বিপক্ষীয় একটি বৈঠকে যেখানে অন্য একটি দলের নামে নির্বাচনের আলোচনা হয় নাই, কিন্তু সেটিকে মিডিয়ার মাধ্যমে নির্বাচন করেছে, যেহেতু হেফাজত ইসলাম এখন নির্বাচনের আগে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এখানে ফ্যাক্টর। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি হেলাল ভাই যেটা বলছে যে বিএনপি গণহত্যার বিচার চায় কিংবা হচ্ছে সংস্কার চায়, কিন্তু তাদের রাজনৈতিক তৎপরতা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, কিভাবে নির্বাচনকে দ্রুত করা যায় কিংবা নির্বাচনের দিকে বাকি দলগুলোকে এক ধরনের বাধ্য করে কিংবা প্রলোভন দেখে নানাভাবে হচ্ছে দলগুলোকে এনসিপির বাহিরে সকল দলকে তাদের নিজস্ব বলয়ে নিয়ে এসে একটি বড় ধরনের জোট কিংবা করে দেন হচ্ছে আপনার এটিকে এনসিপিকে এক ধরনের প্রতিপক্ষ হিসাবে তারা দেখছে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব সুস্পষ্ট যে তাদের যে বলা সেটার সাথে এটার আসলে মিল নেই। এবার আপনি যে বিষয়টি বলেছেন যে সরকারে থেকে তাদের দুজন কি লাভ হচ্ছে, দেখেন আমাদের এখানে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সকল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংগঠিত ছিলেন এবং সংগঠিত ছিলেন না, তারাও কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। বর্তমানে সরকারে দুজন উপদেষ্টা আছেন, জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। বিষয়টি এরকম কখনই নয় যে তারা দুজন সরকারে আছেন সেখান থেকে তাদের একটি রাজনৈতিক গঠন করবেন কিংবা আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যদি এনসিপি না এখানে দুইটা বিষয় স্পষ্ট ভাবে, যদি এনসিপি রাজনৈতিক দল হিসাবে তার সম্ভাবনাময় হয় তাহলে তারা এনসিপিতে যোগদান করবেন, তারা তো বিএনপিতে যোগদান করতে পারেন। বিএনপি যদি তাদেরকে এর থেকে আরো ভালো যদি কোন ধরনের রাজনৈতিক ভাবে হচ্ছে আকৃষ্ট করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যদি আবার বিপরীত দিকে যদি হতে পারে যে তারা রাজনৈতিক সরকারের থেকে খুব সুনাম সফল করেছেন এবং তারা দেখেছেন বিপরীতে এনসিপি সেই অনুযায়ী প্রত্যাশিত দল হতে পারে না, তাহলে তারা এনসিপিতে নাও আসতে পারেন। আমার প্রশ্ন মানে ব্যাপারটা আলাদা একটি বিষয়। আমাদের প্রশ্ন, আপনাদের তো নানা ধরনের কথা আলোচনা হয়, আপনারা যদি একটি নতুন রাজনীতি দিলে আপনারা একটা লক্ষ্য ঠিক করবেন, একটা ইশতেহার ঠিক করবেন, কিভাবে আপনারা এগিয়ে চলবেন সেটা ঠিক করবেন। এই দুইজন সরকারে থাকার ফলে কি আপনাদের সুবিধা হচ্ছে? আপনারা যতই বলেন তারা সরকার, সেটা তো আর হবে না। তাদের মধ্যে থেকে একজন প্রত্যেক করে আপনাদের একটা দলের আহ্বায়ক হয়েছেন, সুতরাং তাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইউনূস বলেছেন তারা হচ্ছে আমার নিয়োগকর্তা। সুতরাং এই সরকারকে আপনাদের সরকার ছাড়া, এই উপদেষ্টাদের আপনাদের উপদেষ্টা ছাড়া কোনো কিছু বলা আসলে কঠিন। আমার প্রশ্ন, আপনাদের দুজন সহযোদ্ধা যারা আসলে মাঠের যোদ্ধা ছিল, তাদের দুইজনের এখন সরকারে থাকাটা আপনাদের দলের জন্য কতটা জরুরি? আপনাদের জন্য, তাদের জন্য কতটা জরুরি সেটা জরুরি না, এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত, তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে দলের থেকে কোনো ধরনের সুবিধা নেই। আপনারা তো এই দুইজন দলে থাকার ফলে আপনারা বিভিন্ন সুবিধা তো পাচ্ছেন, তাই না?
না না, তা আমাদের কোনো ধরনের রাজনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে না। আপনারা ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই মন্ত্রণালয়ে আছেন, সেই মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ কর্ম, নিয়োগ, তদবির, বাণিজ্য, এগুলি ক্ষেত্রে তো আপনাদের লোকজন ফোন করেন, করেন, তা তো করেনি, তাই না? বা জনাব মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ে আছেন। পূর্ব পরিচিত জায়গা থেকে, সেটা শুধু এনসিপি না, এটা বিএনপিরও অনেক যারা আছেন তারাও যোগাযোগ করেন। আপনি ওই বর্তমানে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়ের মাধ্যমে যে উত্তরের প্রশাসক দেওয়া হয়েছে কিংবা হচ্ছে আপনার জায়গা, সেই জায়গা থেকে আপনি যোগাযোগ করবেন। সামনে যে এই যে উত্তরের কোরবানি উপলক্ষে যে হাট কিংবা বাজারগুলো দেখা হবে, প্রত্যেকটা এলাকায় বিএনপির ভবিষ্যৎ যারা এমপি প্রার্থী, হবু প্রার্থী, প্রত্যেকেই প্রশাসকের সাথে যোগাযোগ করছেন হাটগুলো নিয়ন্ত্রণ নেওয়া কিংবা তাদের প্রভাব বিস্তার করা। যোগাযোগ করছি, আমরা সুবিধা নিচ্ছি, এই অভিযোগটা আসলে কোনোভাবেই সম্পূর্ণ নয়। আদিব, আপনি জাহাঙ্গীরনগরের একজন ছাত্র, আলোকিত ছাত্র, এবং আপনি সাংবাদিকতার সঙ্গেও ছিলেন। আপনি ক্রিটিক্যালি, মানে অন্য অনেক মানুষের তুলনায় আপনার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি অনেক স্ট্রং। আপনার কাছে কি মনে হয় উত্তর দক্ষিণে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলি খুব স্বাভাবিক প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে? এটা কি ক্রিটিক্যালি একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের এটা ক্রিটিক্যালি দেখার দরকার আছে, নাকি আপনারা যেহেতু সুবিধাভোগী সেই জন্য আপনারা এটা থেকে কিছু বলতেছেন না? মানে আমার ইচ্ছা হলো, মানে আপনার কাছে মনে হয় না ব্যাপারটা অনেকটা হাসিনা, এই কাজটা শেখ হাসিনার মতো করে করা হয়েছে? না না খালেদ ভাই, এখানে সুস্পষ্ট ভাবে আমাদের রাজনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি শুধু ঢাকা মহানগর উত্তরের প্রশাসক নয়, বরঞ্চ বাংলাদেশের সকল জায়গায় যে বর্তমানের স্থানীয় সরকার পর্যায়ে সাধারণ নাগরিকের সেবা পেতে যে ধরনের ভোগান্তি পেতে হচ্ছে, একটা জন্ম নিবন্ধনের কাগজ করতে গেলে কিংবা হচ্ছে আপনার যে প্রক্রিয়া, প্রশাসকের তো দরকার আছে, যে প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক আছে থেকে, সেই জায়গা থেকে প্রশাসক নয়, আমরা বলছি যে বরঞ্চ সরকারের উচিত স্থানীয় নির্বাচনে সরাসরি এগিয়ে যাওয়া। কোন প্রক্রিয়া তারা ভাগ ভাগ করে যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এটা ঠিক আছে? না না, প্রশাসক শুধুমাত্র ঢাকা মহানগর উত্তরে সম্ভবত প্রশাসক দেওয়া হয়েছে, অন্য জায়গাগুলোতে দক্ষিণে একজন সরকারি লোক সম্ভবত প্রশাসক দেওয়া হয়েছে। এটা ঠিক আছে? চট্টগ্রামে তো বিএনপির যে আছেন তিনি নিজেই মামলা করে পেয়েছেন। এটা ঠিক আছে? এখনো মামলা চলমান, এটা প্রক্রিয়াটা ঠিক আছে? প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে সরাসরি ইলেকশনের আয়োজন করাটাই উচিত ছিল। কারণ হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে, সেই জায়গা থেকে এভাবে নিয়োগ প্রক্রিয়া না দিয়ে বরঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে গেলে ভালো।